বললিতে বারুনি ঘর বাঁশি বাজাতে কি গুণ জানে গো বাঁশি কি গুণ জানে। এই ভিডিওটা সবার জন্য নয়, কারণ শান্তিনিকেতন কোনো ট্যুরিস্ট চেকলিস্ট নয়, এটা একটা ভাবনা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই জায়গাটা তৈরি করেছিলেন ইট পাথরের জন্য নয়, মানুষ গড়ার জন্য। তিনি চেয়েছিলেন একটা এমন শিক্ষা যেখানে আকাশ হবে ছাদ, গাছ হবে দেওয়াল, আর প্রকৃতি হবে শিক্ষক। আজও বোলপুরের এই লাল মাটিতে সেই স্বপ্নটা ধীরে ধীরে হেঁটে চলেছে। এখানে শব্দ কম, নীরবতাই বেশি কথা বলে। বাতাসে মিশে থাকে বাউলের গান, আর প্রতিটা পথে লুকিয়ে থাকে গল্প। এই ভিডিওটা দেখার জন্য তাড়াহুড়োর প্রয়োজন নেই, শুধু একটু সময় দিন। শান্তিনিকেতন বাকিটা নিজেই বলে দেবে। চলুন শান্তিনিকেতন এক্সপ্লোর উইদিনের সাথে। শান্তিনিকেতন মানেই যা সবার আগে মনে আসে তা হলো বিশ্বভারতী। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্বপ্ন, যে স্বপ্নটা তিনি শুধু কল্পনায় রাখেননি, বাস্তব করে তুলেছিলেন। খোলা আকাশের নিচে শিক্ষা, গাছের ছায়ায় শেখা, আর প্রকৃতির সঙ্গে প্রতিদিনের সহবাস। বিশ্বভারতী শুধু একটা বিশ্ববিদ্যালয় নয়, এটা একটা ভাবনা যেটা আজও বেঁচে আছে। সেই ভাবনার কারণেই 2023 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজের তকমাও দিয়েছে। সম্প্রতি কেরালা গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে, নো ব্যাক বেঞ্চার। ভাবনাটা নতুন বলে মনে হলেও আসলে এই ধারণা নতুন নয়, কারণ কবিগুরুর তৈরি করা শান্তিনিকেতনে কোনো দিনই ব্যাক বেঞ্চার ছিল না। এই যে সেমি সার্কেল আকারের অংশটি দেখছেন, এখানেই ক্লাস বসত। কেউ পেছনে নয় আর কেউ সামনেও নয়, সবাই মুখোমুখি। আরও একটা মজার কথা আছে, শান্তিনিকেতনের ছাত্রদের জন্য নির্দিষ্ট কোনো ক্লাসরুম ছিল না। এখানে শিক্ষকরা বসতেন আলাদা আলাদা গাছের নিচে, আর ছাত্ররা নিজের ইচ্ছা মতো যে গাছের নিচে তার মন চাই সেখানে গিয়ে বসত। যেখানে মন টানে সেখানেই তো প্রকৃত জ্ঞান অর্জন হয়, তাই না? (1863) সালে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুর যাওয়ার পথে দুটি ছাতিম গাছের নিচে বসে শান্তি অনুভব করেন এবং আধ্যাত্মিক সংযোগ পান। তাই বার্ষিক 5 টাকার বিনিময়ে রায়পুরের জমিদার ভুবনমোহন সিংয়ের থেকে প্রায় 20 বিঘা জমি লিজ নিয়েছিলেন আশ্রম বানানোর জন্য, আর নাম দিয়েছিলেন শান্তিনিকেতন। ওই যে দূরে একটি গাছকে ঘিরে বেদি বাঁধানো আছে দেখছেন, এটা ছাতিম গাছ। এখান থেকেই শুরু এখনকার বিখ্যাত শান্তিনিকেতন। আজও বিশ্বভারতীতে একটা সুন্দর প্রথা চলে, যখন কোনো ছাত্র বা ছাত্রী পাস করে বেরিয়ে যায় তাদের হাতে তুলে দেওয়া হয় একটা ছাতিম গাছের পাতা। এর কারণ হলো ছাতিম গাছের সায়েন্টিফিক নেম অ্যাস্টোনিয়া স্কলারিস। এই স্কলার শব্দটা থাকার জন্য এই প্রথা মেনে চলা হয়। এই বিশ্বভারতী ক্যাম্পাস শুধু রবিবার ওপেন থাকে জনসাধারণের জন্য। হেরিটেজ ওয়াকের টিকিট প্রাইস 300 টাকা পার পারসন। ক্যাম্পাস থেকে একজন গাইড প্রোভাইড করা হয়, তিনি এই জায়গাটি ঘুরিয়ে দেখান আর এই অজানা সব তথ্য জানিয়ে থাকেন। এই নতুন বাড়িটি রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করছিলেন তার স্ত্রী ও সন্তানদের সকলের সাথে থাকার জন্য, কিন্তু বাড়িটি তৈরির সময়
স্ত্রী মৃণালিনী দেবী মারা যান। তাই রবীন্দ্রনাথ ঠাকুর এই বাড়িতে থাকেননি কোনোদিন। পাশের এই হলুদ রঙের পাকা বাড়িতে তিনি থাকতেন। এখানে থাকাকালীন তিনি গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখেন, নোবেল পুরস্কার পান, নাইট উপাধি সব কিছুই পেয়েছিলেন এই বাড়িতে থাকার সময়। শান্তিনিকেতন গৃহ অনেকটা জোড়াসাঁকো ঠাকুরবাড়ির আদলেই তৈরি এই বাড়িটি শান্তিনিকেতনের প্রাচীনতম বাড়ি। বিশ্বভারতীতে একটা রীতি আছে, যদি কোনো গাছ মারা যায় তাহলে সেই জায়গায় আবার নতুন করে একই গাছ বসানো হয়। এই যে তাল গাছটি দেখতে পাচ্ছেন, এটিকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। তবে ওই যে বললাম, একটি গাছ মারা গেলে সেখানে নতুন গাছ বসানো হয়, এটি তৃতীয় প্রজন্মর তাল গাছ, তাই অনেকে একে গ্র্যান্ডসন তাল গাছও বলে। এই যে সুবিশাল বটগাছটি দেখছেন, এটি প্রায় 150 বছর পুরানো। রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কোপাই নদী থেকে মাটি ও পাথর এনে 3টি ধাপের বেদি বানিয়েছিলেন এই গাছের নিচে। ছোট রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে এই 3 ধাপের বেদি পাহাড় প্রমাণ মনে হতো, তাই তিনি এই গাছের নাম দিয়েছিলেন 3 পাহাড়ি বটগাছ। শোনা যায় রবীন্দ্রনাথ ঠাকুর এই গাছের নিচে বসে লিখেছিলেন কুমোরপাড়ার গরুর গাড়ি কবিতাটি। সামনে যে কাঁচের ঘরটা দেখতে পাচ্ছেন, এটা আসলে ব্রাহ্ম সমাজের আদর্শে অনুপ্রাণিত মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের নির্মিত উপাসনা গৃহ। এই উপাসনা গৃহ শেখায় ঈশ্বরকে খোঁজা যায় নীরবতায় আর মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে। বিশ্বভারতী ক্যাম্পাস গেটের উল্টো দিকে উত্তরায়ণ কমপ্লেক্সের ভিতরে আছে একটা মিউজিয়াম, যার প্রবেশ মূল্য 100 টাকা পার হেড। এখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্রের কালেকশন। এছাড়াও আছে অনেক বিশিষ্ট ব্যক্তিদের থেকে পাওয়া উপহারের কালেকশন, একটা আর্ট গ্যালারি, গীতাঞ্জলি কাব্যগ্রন্থের বিভিন্ন ভাষায় অনুবাদ হওয়া বইয়ের কভার গ্যালারি, তথ্যচিত্র ও আরও অনেক কিছু। মিউজিয়ামের ভিতরে ভিডিও করার পারমিশন নেই, তাই এগুলো এখানে এসেই দেখতে হবে। মিউজিয়ামটি বুধবার ও বৃহস্পতিবার বন্ধ থাকে। মিউজিয়াম ছাড়াও উত্তরায়ণ কমপ্লেক্সের ভিতরে আরও 5টি বাড়ি আছে, যেগুলোর নামকরণ করেছিলেন স্বয়ং রবি ঠাকুরই। উদয়ন বাড়িটিতে আছে একটি বৈঠকখানা, যেখানে রবি ঠাকুর অনেক বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বসে আলোচনা করতেন। এটা সেই সময়কার ছাপা মেশিন। মহাত্মা গান্ধী যখন শান্তিনিকেতনে আসতেন, তখন তিনি শ্যামলী নামের এই মাটির বাড়িটিতে থাকতে পছন্দ করতেন। রবি ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুর এই গাড়িটি ওনাকে কিনে দিয়েছিলেন। এই গাড়িটি প্রথম বোলপুরের মোটর চালিত গাড়ি। নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু সবাই রবি ঠাকুরের সঙ্গে এই গাড়ি চড়েছেন। শান্তিনিকেতনের কাছেই আছে আদিবাসীদের গ্রাম পলাশবনি। আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে, স্টার জলসায় ইষ্টি কুটুম নামে একটা সিরিয়াল হতো। সেই সিরিয়ালের প্রধান চরিত্র বাহার বাড়ি ছিল এই পলাশবনিতে, আর সেই সিরিয়ালের শুটিংও এই গ্রামেই হয়েছিল।
পলাশবনি গ্রামের কাছেই আছে এই গার্ডেন, প্রকৃতি ভবন। এখানে আছে গাছের গুঁড়ি, পাথর, ব্রোঞ্জ ইত্যাদি দিয়ে তৈরি শিল্পকলার সম্ভার। এখানে প্রতিটি জিনিসের সাথে জড়িয়ে আছে অনেক বেশি ভাবনা। খালি চোখে এইসব জিনিসগুলিকে উপলব্ধি করতে একটু সময় লাগবে। কিছুক্ষণ সময় দিয়ে প্রতিটি জিনিসকে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে মনে হবে এই জড় পদার্থের মধ্যেই লুকিয়ে রয়েছে প্রাণ, যা প্রকৃতিরই দান। রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন কল্পনা করেছিলেন একটা দর্শন হিসেবে, যেখানে শিল্প জীবনের বাইরে নয়। এই দর্শনটা বইয়ে লেখা ছিল না, এটা জন্ম নিয়েছিল মাটিতে, মানুষের হাতে। আর সেই ভাবনার একটা জীবন্ত রূপ আজও দেখা যায় সৃজনী শিল্পগ্রামে। একজনা ছবি আঁকে এক মনে হয় মন, একজনা ঘরে বসে রং মাখে হয় মন। সেই ছবি খান নষ্ট করে কোন জনা, কোন জনা, কোন জনা। সেই ছবি খান নষ্ট করে কোন জনা, কোন জনা, কোন জনা। আমার জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা, মনে জানো না তোমার ঘরে বসত করে কয়জনা। এখানে ঢুকলে মনে হয় শিল্প এখনো হাতের ছোঁয়ায় বেঁচে আছে। খোলা উঠোন, মাটির পথ আর গ্রাম বাংলার মতো সাজানো ঘর। এটা শুধু একটা ট্যুরিস্ট স্পট নয়, এটি একটি জীবন্ত ক্যানভাস। পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে তৈরি এই শিল্পগ্রাম, যেখানে শিল্প ও জীবন একাকার হয়ে গেছে। এখানে আছে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের 9টি রাজ্যের ঐতিহ্যবাহী কুঁড়েঘর। ঘরের স্থাপত্যগুলো নিখুঁতভাবে ফুটিয়ে তোলে সেই রাজ্যের মাটির ঘরানার ছাপ। এগুলি অতীতকে ধরে রাখার এক আন্তরিক চেষ্টা। এই সৃজনী শিল্পগ্রাম ঘুরে দেখার পর আমরা চলে গিয়েছিলাম সুরুল জমিদার বাড়ি। বড় বড় খোলা উঠোন, উঁচু স্তম্ভ, পুরানো বারান্দা বহন করছে শত বছরের স্মৃতি। এখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল। শান্তিনিকেতনে বেড়াতে আসা পর্যটকদের একটা বিশেষ আকর্ষণ এই সোনাঝুরি হাট। শনিবারে ভিড়টা একটু বেশি হয় ঠিকই, কিন্তু হাটটা বসে প্রতিদিনই নিজের ছন্দে। মাটির জিনিস থেকে হাতের গয়না, কাঁথা থেকে লোকশিল্প, সবই মেলে এই সোনাঝুরি হাটে। এই সেই কোপাই নদী। শোনা যায় এই নদীকে দেখেই রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।